মীন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এতদিন চতুর্থ ঘরে অবস্থান করছিল মিথুন রাশিতে। এবার এই 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি রাত্রি 9:40 রাশি পরিবর্তন করবে, চলে আসবে কর্কট রাশিতে। আর কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে আসে। 11ই নভেম্বর আবার বক্রি হবে, আর 5ই ডিসেম্বর আবার বক্রি অবস্থায় মিথুন রাশিতে ফিরে আসবে। প্রায় 48 দিনের মতন গোচর হচ্ছে দেবগুরু বৃহস্পতির এই উচ্চ অবস্থানের গোচর। তো যাই হোক, রাশির অধিপতির এই উচ্চ অবস্থান কোন দিক থেকে সফলতা নিয়ে আসবে মিথুন রাশির, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, সমস্ত কিছুই আজকের ভিডিওতে তুলে ধরব। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান, রাশির অধিপতি উচ্চ হচ্ছে এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। এটা একটা ভালো অবস্থান হতে যাচ্ছে মীন রাশির, এবং ত্রিকোণে অবস্থান করছে। পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক হয় দেবগুরু বৃহস্পতি, আর পঞ্চম ঘরটাই হচ্ছে মীন রাশির ক্ষেত্রে উচ্চ ঘর, কর্কট রাশি। সেই ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, একটা সৌভাগ্যবান যোগ তৈরি হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে। রাশির উপর শনিদেব অবস্থান করছে, বক্রি অবস্থায়, তাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। আর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থান করছে ত্রিকোণে। দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘর, মকর রাশি, এবং তার সাথে নবম দৃষ্টি পড়ছে রাশির উপর। তো রাশির উপরে তো আবার শনি অবস্থান করছে, অর্থাৎ শনিও কিন্তু এ সময় দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ করছে। অর্থাৎ এই সময়কালে শনির যে সাড়ে সাথী, শনির যে একটা বাজে প্রভাব, সেই প্রভাব থেকে মুক্ত থাকছে এই মীন রাশি, এবং চারিদিক থেকে একটা উন্নতির চরম শিখরে উঠতে যাচ্ছে এই মীন রাশি। খুবই ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় আসে। আর এই উচ্চ অবস্থায় এসেছে এটা ঠিক, কিন্তু এই সময়কালে যে সাড়ে সাথী চলছে আর শনির উপরেই যে দৃষ্টি পড়ছে, নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা, আর শনির দশম দৃষ্টিতে থাকে কর্মফল। তো শনি বিশেষ কৃপা লাভ করছে এই সময়কালে, অর্থাৎ একটা গোল্ডেন পিরিয়ড এই সময়কালে হতে যাচ্ছে মীন রাশির। চারিদিক থেকে একটা উন্নতির যোগ থাকছে এই মীন রাশির। যে নক্ষত্র সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি। মা অদিতি হচ্ছে সূর্যদেবের মাতা। আর এই যে পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুষবাণ। এই ধনুষবাণ সূর্য বংশ, আমাদের পরম পুরুষোত্তম প্রিয় প্রভু শ্রী রামচন্দ্রের কাঁধেই কিন্তু এই ধনুষবাণ। অর্থাৎ এই ধনুষবাণ যে শ্রী প্রভুর কাঁধে রয়েছে, আমাদের প্রিয় প্রভু শ্রী রামচন্দ্রের কাঁধে, এখান থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায় জীবনে। শালীনতা, ভদ্রতা, একাগ্রতা, দায়িত্ব, কর্তব্য, ধৈর্য, সমস্ত কিছু কিন্তু উঠে আসছে এই সময় এই নক্ষত্রে অবস্থান। এছাড়া দেবগুরুর নক্ষত্র মানেই কি? দেবগুরুর নক্ষত্র মানেই হচ্ছে আধ্যাত্মিক জগৎ। দেবগুরু নক্ষত্র মানে হচ্ছে মায়া, মমতা, পরোপকারিতা, এই সমস্ত চিন্তাধারা, ধর্মের প্রতি একটা বিশেষ অবস্থান। তো যেরকম গুরুর মাধ্যমে রাশির উপর দৃষ্টি থাকছে, রাশির উপর শনি আবার গুরুর নক্ষত্রে অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে একটা চারিদিক থেকে ভালো হওয়ার সংকেত পাওয়া যাচ্ছে। অভূতপূর্ব সময় হতে যাচ্ছে এই নক্ষত্রে উচ্চ অবস্থায় অবস্থান এই মীন রাশির। সব দিক থেকে ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের মেন যে পুরুষার্থ, সেটাই কিন্তু অর্থকে বুঝাচ্ছে, পয়সা করি অর্থ। অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতির যে সপ্তম ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে, যেটা পড়ছে একদম লাভের ঘর, মকর রাশিতে, একাধিক লাভের রাস্তা তৈরি করবে, চারিদিক থেকে উন্নতি হবে। আর দেবগুরু বৃহস্পতি এই যে পঞ্চম ঘর, সন্তানের ঘর, সন্তানের শিক্ষা দীক্ষার ঘর, মা লক্ষ্মীর ঘর, চাকরি বাকরির ঘর, প্রমোশনের ঘর, রাজনীতির ঘর, সমস্ত কিছু এই ঘর থেকে দেখা হয়। আধ্যাত্মিক শক্তির ঘর, এই ঘর থেকে দেখা হয়। তো যথেষ্ট ভালো অবস্থান। পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে এই পুনর্বসু নক্ষত্রে। এই নক্ষত্রে যে সিম্বল সেটা ধনুষবাণ, এবং এই যে ধনুষবাণের কথা বলা হয়েছে, এটা সাধারণ ধনুষবাণ না। এই ধনুষবাণে যে বাণ নিক্ষেপ করা হয়, সেই বাণ কিন্তু পুনরায় নিজের জায়গায় ফিরে আসে কার্যকে সম্পূর্ণ করে। এটা এতটাই শক্তিশালী, পাওয়ারফুল নক্ষত্র।
এই নক্ষত্রে সবসময় শুভ কাজ হয়ে থাকে, খুবই ভালো নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। নক্ষত্রের যে গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু বাঁশ গাছের কথা বলা হয়েছে। বাঁশ গাছ এমন একটি গাছ কৃষক কিন্তু সহজে লাগাতে চায় না। বাঁশ গাছের চারা, আর যদি ধানের চারা দেওয়া হয় তো ধান লাগিয়ে দিবে বছরে 2-3 বার করে ধান উঠাতে পারবে, কিন্তু বাঁশ তো উঠাতে পারবে না। বাঁশ তো সময় সাপেক্ষে বাড়ে এবং যখন বাড়তে থাকে তখন ফিটে 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 বাড়ে, তখন তার পাশের আশেপাশের গাছপালাকেও ছোট মনে হয়। তো সেরকম এটা এমন একটা নক্ষত্র, জীবনে মানে একটা উন্নতির চরম শিখরে নিয়ে যায় এই পুনর্বসু নক্ষত্র। খুবই ভালো অবস্থান। পুনর্বসু নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে কি বলছে, যে পুনরায় শুভ্রতা, ধন, সম্মান প্রাপ্তি, এটাই বোঝাচ্ছে এই নক্ষত্র থেকে। এই নক্ষত্র খুবই একটা সৌভাগ্যশালী নক্ষত্র, যে এই নক্ষত্রে কোনো কাজ যদি করা হয় তাহলে পুনরায় কিন্তু নিজের স্থানে ফিরে আসা যায়। সব থেকে বড় জিনিস হচ্ছে যে 7.5 চলছে মীন রাশির উপরই শনি অবস্থান করছে, রাহু আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো শনি আর রাহু কিন্তু এই দুটি গ্রহে সম্পূর্ণভাবে এখন দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে। দুটি গ্রহেই তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, যে নক্ষত্রের সিম্বল মানে নক্ষত্রের যে অধিপতি দেবতা হচ্ছে অজয় এক পদ, অর্থাৎ রুদ্রের এক রূপ। এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা মানে চারটিখানি ব্যাপার না, নিজেকে কষ্ট দিয়ে ঈশ্বরের সাধনা করে ঈশ্বরের কাছ থেকে প্রাপ্তি, কোনো পুরস্কার পেয়ে যাওয়া, সেটাই মহাভারতের যুগে কিন্তু অর্জুন এই নক্ষত্রে দাঁড়িয়ে থেকে ভোলে বাবার বিশেষ উপাসনা করেছিলেন এবং ভোলে বাবার কাছ থেকে সেই সময় অস্ত্রশস্ত্র লাভ করেছিলেন। অর্থাৎ মানে কি, নিজের কষ্টকে অনুভব করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, এটাই কিন্তু বুঝাচ্ছে। আর এই লক্ষ্যে পৌঁছে যাওয়াই আবার এই দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে বুঝাচ্ছে। অর্থাৎ এই সময়কালে বিগত দিনে যে কষ্ট করা হয়েছিল, বিগত দিনে যে সংগ্রাম করা হয়েছিল, তার যে লক্ষ্যকে ভেদ করে যে একটা সাকসেস পেয়ে যাওয়া জীবনে, এটাই কিন্তু বুঝাচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে। বিভিন্ন দিক থেকে এই সময়কালে উন্নতির রাস্তা থাকবে। আর্থিক উন্নতির যোগ থাকছে, যারা ব্যবসায়িক মানুষ তাদের আর্থিক উন্নতি হবে, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ রয়েছে। কর্মের যারা সন্ধান করছেন তাদের কর্মের সন্ধান পূরণ হবে। যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির সময়, প্রমোশন পাওয়ার সময়, এই সময় খুবই একটা ভালো সময়। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। সমাজে বড় বড় লোকদের সাথে উঠা বসা হবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময়, কারণ পঞ্চম ঘর থেকেও কিন্তু রাজনীতি জিনিসটাকে দেখা হয়। পঞ্চম ঘরে কোন গ্রহ বসে রয়েছে, অর্থাৎ শুভ গ্রহ বসেছে। শুভ গ্রহের অবস্থান, উচ্চ অবস্থান, রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান এই সময়কালে হতে যাচ্ছে। চারিদিক থেকে একটা উন্নতির জোয়ারে ভাসবে এই সময়কালে। এই দেবগুরু বৃহস্পতির এই উচ্চ অবস্থান এবং এই নিজের নক্ষত্রে অবস্থান। গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন এমনিতেই বলবান অবস্থায় থাকে। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভ গ্রহ, যার জ্ঞানের আলোতে অন্ধকার মানে অজ্ঞানতার অন্ধকার দূর হয় দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোয়। ভাগ্যের সঙ্গ দারুণ পাবে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে এই সময়কালে মীন রাশির। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষার ব্যাপারে, উচ্চশিক্ষা লাভের ব্যাপারে, সেই জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে। উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। নিজের দায়িত্ব কর্তব্যকে পূরণ করতে পারবে। যারা সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্ম করছেন তাদের জন্য শ্রেষ্ঠ সময় হবে। ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট শুভ অবস্থান। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং পদোন্নতির যোগ রয়েছে। প্রমোশন পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই সময়কালে মীন রাশি যে কর্ম করবে সেই কর্মে যেরকম পরিশ্রম, পরাক্রম, এই যে একটা মনোভাব, এটা কিন্তু মীন রাশিকে সফলতা নিয়ে চলে আসবে। একটা দার্শনিক চিন্তাভাবনা হবে, দূরদৃষ্টি সম্পন্ন হবে। সব দিক থেকে উন্নতির যোগ থাকছে এই সময়কালে। বাড়িতে মাঙ্গলিক কার্য হবে। বাড়িতে মাঙ্গলিক কার্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। চারিদিক থেকে একটা ভালো পরিবেশ তৈরি হচ্ছে মীন রাশির এই 7.5 মধ্যে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বহুদিন আগে, সেই সময় দেবগুরু বৃহস্পতিকে বিশেষভাবে তুলে ধরেছিলাম যে গোল্ডেন পিরিয়ড হতে যাচ্ছে এই মীন রাশির এই সময়কাল। অর্থাৎ গুরুর এই পরিবর্তন একটা মানে গগনচুম্বী সফলতা নিয়ে আসবে এই মীন রাশির ক্ষেত্রে। তবে সবার ক্ষেত্রেই যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে। জ্যোতিষীর পরামর্শ নিতে যে কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্রের কী প্রভাব, কোন এমন উপাচার নিলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে, সমস্ত কিছু কিন্তু একটা জ্যোতিষী জানে। অতএব যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন।
আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ মাধ্যমে, তবে আমাদের ক্ষেত্রে শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয়, যেখানে খুশি সেখানেই করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু অবশ্যই করবেন। দেবগুরু বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি, গুরু উচ্চ অবস্থায় চলে আসছে, রাশির অধিপতি উচ্চ অবস্থায় পঞ্চম ঘরে অবস্থান করছে, ভাগ্যের ঘরকে দেখছে, লাভের ঘরকে দেখছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে, ব্যক্তিত্বটাকে অন্যরকম তৈরি করবে সমাজের সামনে, মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করবে এই সময়কালে মীন রাশি। খুবই ভালো অবস্থান, চারিদিক থেকে একটা উন্নতির একটা ভালো সময় থাকছে এই মীন রাশির। যেরকম বিশ্বাসী হবে, সাহস প্রচণ্ড বৃদ্ধি পেয়ে যাবে, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে, পুরুষার্থ পরাক্রম করবে দেখার মতন, নতুন ঊর্জা নতুন প্রেরণা সঞ্চার হবে, আত্মবিশ্বাসী হয়ে যাবে এই সময়কালে, নিজের নির্ণয় নেওয়ার ক্ষমতা যথেষ্ট ভালো হবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভালো হবে, মনের জোর বৃদ্ধি পেয়ে যাবে। আর্থিক দিক যখন একটা কারোর সবল হয়ে যায় তখন মনের জোর সমস্ত দিক কিন্তু পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ সেই দিকটাই কিন্তু পরিবর্তন হবে এই সময়কালে মীন রাশির। তবে এই সময়কালে কোন উপাচার করতে হবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, তাদের 5 রকম ফল দক্ষিণা দান করবেন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই সময়কালে। এবং কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, কেতুর উপাচার অবশ্যই করতে হবে, মন্দিরে পূজারীদের ওই আসন দান করবেন, যেটা পশমের আসন, ছ্যাঁকড়া আসনগুলো, দোরঙা আসনগুলো, সে আসনগুলো দান করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, এর আগেও ভিডিও দিয়েছি পুনর্বসু নক্ষত্র নিয়ে। এখন সত্যি কথা বলতে একটা গোল্ডেন পিরিয়ড তৈরি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সবার মনের ইচ্ছা ঈশ্বর পূরণ করবে এই নক্ষত্রে। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।